পার্লামেন্টে অনুমোদনের পর হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। 3টি পারমাণবিক স্থাপনায় সফল হামলার দাবি ট্রাম্পের। উত্তরা থেকে আটক সাবেক সিইসি নুরুল হুদা। ভোটে অনিয়মের কারণে হাসিনা ও সাবেক 3 সিইসির বিরুদ্ধে বিএনপির মামলা। জুলাই আন্দোলন মানুষকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করেছে বললেন প্রধান উপদেষ্টা। গণহত্যার বিচার দাবিতে ঐক্যবদ্ধ জাতি। এবং দেশে আবারও বাড়ছে করোনায় প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় মারা গেছেন 5 জন, নতুন করে শনাক্ত আরো 36। স্বাগত এসেছেন সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রহসনে নির্বাচন করার অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মামলা দেখে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ। এর আগে সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রহসনে নির্বাচন করার অভিযোগে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেছে বিএনপি। সাবেক এই 3 সিইসি হলেন 2014 সালে নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, 2018 সালে নির্বাচনে তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা, 2024 সালে নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রোববার রাজধানী শেরেবাংলা নগর থানায় এই মামলা আবেদন জমা দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। জুলাই গণ অভ্যুত্থান ও গণহত্যা বাংলাদেশের জনগণকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করেছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণহত্যার বিচারের জন্য জাতি ঐক্যবদ্ধ। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করছে। রোববার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর 54 বছরে যে সংস্কারগুলো অসম্পূর্ণ ছিল তা পূরণ করাই এখন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। এই সংস্কারের সুযোগ এনে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থান। তিনি অভিযোগ করে বলেন, অতীতের সরকারগুলো বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ রাখতে। দর্শক, আমরা দেখেছিলাম যে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু দেশের যে বিচার বিভাগীয় স্বাধীনতা দক্ষতা সেটি নিয়ে কথা বলেছেন এবং সেখানে যে বিষয়গুলো উঠে এসেছে সেখানে দেখা গিয়েছে যে আসলে বিগত সরকারগুলো আসলে তাদের ইচ্ছা মতো বিচার বিভাগকে ব্যবহার করেছে। সেই ব্যাপারে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা কথা বলেছেন যে বিচার বিভাগকে একেবারে স্বাধীন করে তোলা হবে এবং সেখানে স্বাধীনতার যে সম্পূর্ণ ব্যবহার বিচার প্রক্রিয়াকে সেটিকে দেওয়া হবে। সেটি নিয়ে আমরা একেবারে সরাসরি কথা বলবো বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ারের সাথে। আহমেদ সারোয়ার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা দেখছিলাম যে গতকালকে বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান উপদেষ্টা সহ বিচার বিভাগের আর অনেকেই কথা বলেছেন। সেখানে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বিগত সময় যে ধ্বংস করা হয়েছিল সেটিকে পুনর্গঠনের কথা তারা বলেছেন। বিষয়টি কিভাবে দেখছেন আপনি? বিচার বিভাগের আসলে যে পুনর্গঠন, বিচার বিভাগ সঠিকভাবে বিচার ফাংশন করছে না, এটা আসলে আমার যতটুকু মনে পড়ে এরশাদের আমল থেকে সবাই বলে আসছে। হ্যাঁ, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। এবং এই গতকালকে যে প্রধান উপদেষ্টা যে কথা বললেন, এটা তো সবাই জানে যে বিচার বিভাগ কাজ করছে না, কিন্তু তার এফেক্টটা কি? সেই এটাকে পুনর্গঠন করার জন্য কি কি স্টেপ নেওয়া উচিত বা কি কি নেওয়া দরকার, সেই বিষয়গুলি সবাই বলে যে হ্যাঁ, এগুলো করা দরকার, বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, বিচার বিভাগ কিন্তু মাসদার হোসেন মামলার রায় অনুযায়ী বিচার বিভাগকে স্বাধীন করার জন্য যে আলাদা সচিবালয় গঠন করা,
এবার অন্তত 5ই আগস্টের পরে যিনি নতুন প্রধান বিচারপতি হয়েছেন তাকে আমরা দেখেছি বেশ আম, উদ্যোগ নিতে এবং বিভিন্ন বক্তব্যে, সেমিনার, সিম্পোজিয়ামে তিনি কিন্তু এই কথাই বারবার বলে এসেছেন। কয়েকদিন আগেও তিনি বলেছেন যে 23শে জুনটা বা 22শে জুনের যে মিটিংটা, এইটা হবে একটা টার্নিং পয়েন্ট। উনি খুব শক্তভাবে বলবেন যে আলাদা সচিবালয় যেন করা হয়। আসলে আলাদা সচিবালয় করা ছাড়া আপনি আমলাদের করায়ত্তে রেখে বিচার বিভাগকে একদম ফ্রিলি এবং ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করাবেন, এটা আসলে অন্তত এতদিন দেখা যায়নি। ভবিষ্যতে দেখা না যাওয়ারই সম্ভাবনা, পুরোনো যে হিস্ট্রি যা বলে আর কি। তো কালকে প্রধান উপদেষ্টা তো আসলে সেভাবে কিছু বলেননি। তিনিও বলেছেন যে হ্যাঁ, বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, সবাই যেন স্বাধীনভাবে বিচার পেতে পারে, কোনো ইম্পার্শিয়াল ইম্পার্শিয়াল একটা বিচার তৈরি হবে। এটা আসলে সবাই বলে, সবসময় বলে আসছে, কিন্তু কোনো কার্যক্রম হাতে নিতে দেখা যায়নি। আর প্রধান উপদেষ্টার বক্তব্য আমার মনে হয় না, অন্তত আমি যেহেতু হাইকোর্ট কাভার করি, এই গত কয়েকদিনে যে একটা আশা ছিল, সেই আশাটাও বিচার বিভাগে ততটা পূরণ হয়েছে বলে আমার ব্যক্তিগত মতামত। আমি জানি না বিচার বিভাগ সংশ্লিষ্ট তারা কি বলবেন। তারা, আমার ধারণা ছিল যে তারা গতকালকে হয়তো প্রধান উপদেষ্টার কাছ থেকে আশ্বাস পাবেন যে হ্যাঁ, স্বাধীন সচিবালয় অচিরেই গঠন করা হবে বা এরকম কিছু পদক্ষেপ নেওয়া হবে। আমি জানি না পদক্ষেপ কতটুকু চলছে। তবে কালকে আসলে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, এটা অ্যাজ ইউজুয়াল গতানুগতিক কথাই বলেছেন যে হ্যাঁ, করতে হবে। কিন্তু করার উপায়টা কি, বা ওনার মতো একজন লোক, বা ওনার যেহেতু কোনো রাজনৈতিক কমিটমেন্ট নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র দেশের ভালো করাটাই কিছু সময়ের জন্য উনি এসেছেন, যে সমস্ত যেগুলো করা দরকার উনি করতে পারেন, সেই দিক থেকে আসলে উনি তেমন শক্তভাবে কিছু বলেননি, যতটা আমার ধারণা, যতটা শক্ত বিচার বিভাগ বা অন্তত প্রধান বিচারপতি আশা করেছিলেন। তবে এটা আসলে বাংলাদেশের একটা বড় সমস্যা, এই আমলাতন্ত্র। তারা আসলে কতটা রাষ্ট্র কর্তৃপক্ষকে যে কতটা সহযোগিতা করবে এটাকে আলাদা করার জন্য, এটা আসলে একটা সময় ভাবারই বিষয় আসলে। আর জি। আমরা তো বিগত বেশ কয়েক বছর ধরেই দেখে আসছি, মালদা হোসেন মামলার পরেও এখন পর্যন্ত অনেক কিছু সেপারেশন করা হয়েছে, কিন্তু কাজের কাজ যেটা করা দরকার, আলাদা সচিবালয় প্রতিষ্ঠা, সেটা এখনো হয়নি। ভবিষ্যতে হবে কিনা আমার মনে হয় অপেক্ষা করার ছাড়া কোনো উপায় নাই, আর গড নোজ। জি, জনাব আহমেদ স্যার, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো। যেহেতু আপনি বলছিলেন যে একেবারে এরশাদ থেকে শুরু করে পরে যারা ক্ষমতা এসেছিল তারাই আসলে এটি করতে চেয়েছিল, কিন্তু কোনোভাবে পারেনি, বরঞ্চ আমরা দেখেছি আসলে বিচার বিভাগকে হস্তগত করে এক একটি রাজনৈতিক দল আসলে তাদের ফায়দা হাসিল করেছে, সুবিধা নিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে বাংলাদেশে যদি কোনো অভ্যাস তৈরি হয়, প্র্যাকটিস তৈরি হয়, সেটি কিন্তু অনেক দিন পর্যন্ত থেকে যায়। সেই জায়গা থেকে আপনি বলছিলেন যে অনেকদিন ধরে আপনি কোভিড কভার করে থাকেন বাংলাদেশে, আসলে সেটি কতটুকু সম্ভব একেবারে ছোট করে জানতে চাইব। জনাব আহমেদ সরওয়ার। জনাব আহমেদ সরওয়ার শুনতে পাচ্ছেন? না, আসলে এটা তো আর উদ্যোগ, যে কোনো কিছুই আপনি, যে কোনো কিছু করতে হলে, যে কোনো কিছু করতে হলে আসলে উদ্যোগ দরকার। সেই উদ্যোগটা যদি না আসে, কতটা ভালো হবে খারাপ হবে সেটা তো। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। কথা হচ্ছিল বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক সেমিনারে গতকালকে যে আলোচনা হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে। আমরা চলে যাচ্ছি সংবাদে। দেশে আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় এই ভাইরাসে মারা গেছেন 5 জন, একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন 36 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ 24 ঘন্টায় 621 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার 5.80%। এর আগে শনিবার 4 জনের দেহে করোনা শনাক্ত হয়, মারা যায় 2 জন। নতুন করে 36 জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20,51,978 জনে। আর নতুন করে 5 জনের মৃত্যু হয়, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 29,515 জনে। আগামী অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাজেট প্রস্তাব চূড়ান্ত করা হয়। গত 2 জুন টেলিভিশনে বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। চলতি অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে যার আকার ধরা হয় 7,90,000 কোটি টাকা। আর এনবিআরকে আদায়ের লক্ষ্য দেওয়া হয় 4,99,000 কোটি। বাজেটে ঘাটতি ধরা হয় জিডিপির 3.6%। 2025-26 অর্থ বছরের বাজেটে থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ।
এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে জাতীয় বাজেট পাশ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যে 5.5% মূল্যস্ফীতি 6.5% নির্ধারণ করা হচ্ছে। বৈদেশিক ঋণ 1,01,000 কোটি টাকা। তিনি বলেন, দুর্বল প্রতিষ্ঠান, লোকবল সংকট বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ। এর আগে রোববার আগামী 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। গাজীপুরের কালিয়াকুড়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঐক্যের ডাক উপলক্ষে পৌর 6 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিছিল হয়েছে। উপজেলার সাহেববাজার এলাকা থেকে মিছিল শুরু হয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে উপজেলা পৌর বিএনপির প্রধান মিছিলে যোগ দেয়। মিছিলের নেতৃত্বে দেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পৌর যুবদল নেতা আকাশ মণ্ডল, জসিমউদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুরের কালিয়াকুড়ে বিএনপি সদস্য সংগ্রহ, নবায়ন ফর্ম বিতরণ উপলক্ষে গণজামায়াত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন সহ প্রায় 50,000 নেতাকর্মী উপস্থিত ছিলেন। বগুড়া শিবগঞ্জে নাগরিক যুব ঐক্যের বর্ধিত সভা শিবগঞ্জ উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন নাগরিক যুব ঐক্যের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি অমিত হাসান। এছাড়াও নাগরিক যুব ঐক্য নেতা আল আমিন, আবুল কাশেম, মুকিম, সাইদুর রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী সোহরাব হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নে সোনারপাড়া গ্রামে নামজারি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বিরোধের জেরে হামলা, মারধর, অর্থ ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী। তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ সুলেমান বকাউল ও তার ছেলে ইমরান দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি দখলের পায়তারা করছে। আদালতের কাজ শেষে বাড়ি ফেরার পথে তার উপর হামলা চালানো হয়। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী। পাবনায় বসত ভিটা লিখে নেওয়া ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ইমাম হোসেন। তিনি অভিযোগ করে বলেন, ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছ থেকে ইটের দাদন বাবদ টাকা নিয়ে ফেরত দিলেও প্রতারণা করে তার বসত বাড়ির জমি লিখে নেয়। এখন তাকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য সন্ত্রাসী দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে ইমান হোসেন ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলের কাছে সহায়তা চান তিনি। এশিয়ান টেলিভিশনে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি জিএম শহীদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। সংবাদ সংগ্রহের কাজে এই দুর্ঘটনাটি ঘটে। এই সময় তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন। এই পরিস্থিতিতে তিনি ও তার পরিবার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রম ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান ট্রিবিউট টু গুরু গুরুভে লোডেড। শুক্রবার রাতে রাজশাহীর বরণী ক্লাবে জমকালো আয়োজনে এই মিউজিক্যাল শোটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন আজম খানের দুই ভাতিজা আরমান খান ও আদনান খান। তারা জানান, চাচা আজম খানের সৃষ্টি ও সঙ্গীত ভান্ডার নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং হারিয়ে যেতে বসা কিছু দুর্লভ গানকে আবারও জীবন্ত করে তোলাই ছিল এই আয়োজনের উদ্দেশ্য। অনুষ্ঠানে আজম খানের সঙ্গে একসময় কণ্ঠ মিলিয়েছিলেন
বাদ্যযন্ত্রের সঙ্গ করেছিলেন এমন অনেক গুণী শিল্পী ও সহকর্মীরা অংশগ্রহণ করেন। আজম খানের প্রতি শ্রদ্ধা জানাতে ও তার সৃষ্টিকে জীবন্ত রাখতে এই ধারা প্রতি বছর ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা। সবাই মিলেই যেন প্রোগ্রামটাকে আমরা চমৎকারভাবে করতে পারি। এবং আমরা আজম খানের সব গানই পারফরমেন্স করছি, সবাই আমরা আজম খানের পারফরমেন্স করব। এক সময় ওই গানগুলিকে অপসংস্কৃতি বলে চালায়, তো সবাই বড় বড় যারা ছিলেন তখনকার সময়, যারা গান বাজনার লাইনে ছিলেন, কিন্তু উনি তো স্বাধীনতা পুরস্কারও পেল। আবারও দেশের খবর। খুলনার বাটিয়াঘাটা উপজেলার দক্ষিণ শৈলমারী গ্রামে এক যুব উদ্যোক্তার হাত ধরে চালু হয়েছে উন্নত সনাতন পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষ প্রদর্শনী। উন্নত সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন স্থানীয় উদ্যোক্তারা। এই যেমন খুলনার বাটিয়াঘাটার খুলশি বুনিয়ার দক্ষিণ শৈলমারী গ্রামের চাষি বাবলু মণ্ডল 40 শতক জমিতে তিনি শুরু করেছেন উন্নত সনাতন পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষ। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ও নবলোকের বাস্তবায়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ইফাদ এবং অ্যাম্বাসি অফ ডেনমার্কের রোভাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের আওতায় নিরাপদ মৎস্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন প্রকল্পের মাধ্যমে ভাগ্য ফিরেছে তার। এই প্রকল্পের আওতায় মৎস্য চাষিরা পাচ্ছেন প্রযুক্তিগত প্রশিক্ষণ, নিরাপদ উৎপাদন পদ্ধতি নির্দেশনা ও বাজারজাতকরণের সহযোগিতা। এখন মাছে খাবার খাচ্ছে কি আমার আগে যে উৎপাদন হতো, তাছাড়া এখন আমার এই নবলোক পিকিএসএফ এর মাধ্যমে একটা অ্যারোটার পাওয়ার কারণে আমার অনেক উৎপাদন বেড়েছে। আগে যেমন ভাবে আমাদের চলতো তার থেকে দ্বিগুণ আমাদের ভালো চলছে। বাবলু ভাইয়ের এই প্রজেক্ট প্রত্যেকদিন দেখতে আসি। নবলোক থেকে তাকে যেভাবে সহযোগিতা করার পরে সে সাকসেসফুল। নবলোকের বাস্তবায়নে আমরা এখানে 21 জনকে সহায়তা দিয়েছি। আপনার এখানে কিছু আছে হচ্ছে আপনার উন্নত সনাতনে মৎস্য বাগদা চিংড়ি চাষ। এখানে যে বাগদা চিংড়িগুলো চাষ হয় ইন্টেন্সিভে, আমি এগুলো তত্ত্বাবধানে আছি বা দেখাশোনা করি। সনাতন পদ্ধতিতে চাষাবাদ করতো, তার সাথে প্রযুক্তির সম্প্রসারণ ঘটিয়েছি। আমরা এদেরকে একেবারে সম্পূর্ণ অনুদানের মাধ্যমে অ্যারোটারের সহযোগিতা দিয়েছি। শতভাগ কৃষক উন্নত সনাতন পদ্ধতিতে চিংড়ি এবং বাগদা চাষ করছেন। এর ফলে এখানে একটা বিপ্লব ঘটে গেছে। এখন এই মাছগুলো সরাসরি এখান থেকে প্রসেসিং প্ল্যানগুলো নিয়ে যাচ্ছে। একদিকে তারা হচ্ছে যে সুন্দর দাম পাচ্ছে, আর একদিকে প্রসেসিং প্ল্যান কোল্ড চেইন মেনটেন করে মাছটা নেওয়ার ফলে মাছের গুণগত মান অক্ষুণ্ণ থাকছে। ফেনীর ফুলগাজী সদরের উত্তর বড়িয়া বণিকপাড়া অংশে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 20 মিটার ভেঙে পড়া স্থানে চলছে বাঁধ পুনর্নির্মাণ সংস্কার কাজ। কিছুক্ষণ আগে বাঁধ পুনর্নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে জানিয়েছেন সহকর্মী সৈয়দ কামাল উদ্দিন। রয়েছি ফেনীর ফুলগাজী পরশুরাম এবং ফুলগাজীর উপর দিয়ে বয়ে যাওয়া মুহুরী নদীর ভাঙ্গন কবলিত স্থানে গত 19 তারিখ ও 19 জুন রাতে এই ফেনী ফুলগাজীর উত্তর বড়িয়া বণিকপাড়াস্থ এই স্থানটি ভেঙেছিল, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং ভাঙ্গন কবলিত স্থানটিতে শনিবার সকাল থেকে ভাঙ্গন কবলিত স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ রয়েছে, যার কারণে সাময়িক স্বস্তি ফিরে এসে এলাকাবাসীর মধ্যে। নদী তীরবর্তী বসবাসকারী একজন স্থানীয় এলাকাবাসীকে পেয়েছি, উনি জানাচ্ছেন বিস্তারিত। কেন বড় ভাইব বাঁধছে, তবে কাজ করে না, কাজ করলে তো এটা ঠিক মতো থাকছে, কাজ করে না এই কারণে বাংলা মানে আমরা পানি উন্নয়ন বোর্ডে আমাদের কাজটা দ্রুত তাড়াতাড়ি করার জন্য, মানুষের লাঘব করার জন্য, মানুষের সাথে চলাচলের সৃষ্টি না হয়, তাড়াতাড়ি মানুষ যাইতে পারে। এখানে 3-4টা গ্রামে মানুষ বসবাস করে। এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের সঠিক তদারকি না থাকার কারণে এই এলাকার মানুষ সবসময় দুর্ভোগ পোহাতে হয়েছে বন্যার কারণে। শেষ করবে সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। পার্লামেন্টে অনুমোদনের পর হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। 3টি পারমাণবিক স্থাপনায় সফল হামলার দাবি ট্রাম্পের। উত্তরা থেকে আটক সাবেক সিইসি নুরুল হুদা ভোটে অডিও মেয়ের কারণে হাসিনা ও সাবেক 3 সিইসির বিরুদ্ধে বিএনপির মামলা। জুলাই আন্দোলন মানুষকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করেছে বললেন প্রধান উপদেষ্টা। গণহত্যার বিচার দাবিতে ঐক্যবদ্ধ জাতি।
এবং দেশে আবারও বাড়ছে করোনায় প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় মারা গেছেন 5 জন, নতুন করে শনাক্ত আরও 36। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।